দর্শক, একটা কথা প্রচলিত আছে, দুর্গ যতই শক্তিশালী হোক না কেন তার দরজাটা কিন্তু ভিতর থেকেই খুলতে হয়। ইরানের সুপ্রিম লিডারের হত্যা এটা কেবল একটা খবর নয়, এটা আধুনিক যুদ্ধের ইতিহাসের সবথেকে বড় রহস্য। ভাবুন তো একবার, যেই মানুষটা দিনের পর দিন মাটির কয়েকশো ফুট নিচে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বাংকারে জীবন কাটাচ্ছিলেন, তাকে হঠাৎ করে দিনের আলোয় এনে কিভাবে হত্যা করা সম্ভব হলো? আমেরিকার কাছে এমন কোনো টেকনোলজি নেই, এমন কোনো বাংকার বাস্টার বোমা নেই যা ইরানের ওই মাটির নিচের শহর ধ্বংস করতে পারে। স্যাটেলাইট ফেল, মিসাইল ফেল, টেকনোলজি ফেল। তাহলে তাহলে এই অসাধ্য সাধন হলো কিভাবে? উত্তরটা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কারণ এই আঘাতটা আকাশ থেকে আসেনি, এসেছে একদম ঘরের ভিতর থেকে। আর এটাই হলো আসল খেলা। আজ আমরা সেই ভয়ঙ্কর সত্যটা নিয়ে আলোচনা করব, যা শুনলে আপনি বুঝতে পারবেন যুদ্ধ এখন আর বর্ডারে হয় না, যুদ্ধ হয় আপনার পাশের চেয়ারে বসা ওই মানুষটার সাথে। দেখুন, জিওপলিটিক্সে আবেগ দিয়ে কিছু হয় না, সবটাই হলো ঠান্ডা মাথার দাবার চাল। গত কয়েকদিনে যা ঘটেছে তা আমাদের চেনা সমীকরণকে পুরো উল্টে দিয়েছে। আমরা ভাবতাম ইরান মানেই দুর্ভেদ্য দুর্গ, আমরা ভাবতাম তাদের সিকিউরিটি প্রোটোকল ভাঙা অসম্ভব। কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করে দিল, আপনার দেওয়াল যতই মজবুত হোক, যদি সেই দেওয়ালের ইট নড়বড়ে হয় তবে পুরো বিল্ডিং ধসে পড়তে 1 মিনিটও সময় লাগে না। আমি কোনো ভাষা কথা বলবো না, আজ একদম কাট টু কাট ডিটেলস নিয়ে কথা বলবো। কেন বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থারাও যা করতে পারেনি, সেটা ইরানের ভিতরের কিছু মানুষ করে দেখালো। এই বিশ্বাসঘাতকতার ব্লুপ্রিন্ট আসলে তৈরি হলো কোথায়? আজকের প্রথম বড় ব্রেকিং, ইরানের সুপ্রিম লিডারকে বাংকার থেকে বের করে আনার সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র। কারা ছিল সেই বিশ্বাসভাজন লোক যারা তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিল? কিভাবে সিকিউরিটি প্রোটোকল ভেঙে তাকে কম্পাউন্ডে আনা হলো? আজ 2রা মার্চ সোমবার বেলা 12টায় এই খবর পড়ছে। দেখুন, সবার আগে আমাদের বুঝতে হবে ইরানের সুপ্রিম লিডারের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল। এটা কোনো সাধারণ নিরাপত্তা নয়। গত বেশ কিছু সময় ধরে তিনি ছিলেন মাটির গভীর বাংকারে। ইরান এমন সব বাংকার তৈরি করেছে যা আমেরিকার বাংকার বাস্টার বোমারও নাগালের বাইরে। নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ওড়াতে পারেনি আমেরিকা, তাহলে সুপ্রিম লিডারকে মারবে কিভাবে? আমেরিকার ট্র্যাকিং সিস্টেম, স্যাটেলাইট সার্ভেলেন্স সবকিছুই ফেল করছিল ওই মাটির যে পুরু আস্তরণ তার কাছে। অর্থাৎ প্রযুক্তিগতভাবে তাকে ছোঁয়া ছিল অসম্ভব। তাকে মারার একটাই রাস্তা ছিল, তাকে বাংকার থেকে বের করে আনা। ইসরায়েল অনেকদিন ধরেই বলছিল আমরা কমান্ডো নামাবো, ভিতরে ঢুকবো। কিন্তু দর্শক, সিরিয়াসলি বলুন তো, এটা কি হলিউডের সিনেমা? ইরানের মতো হাইলি সিকিউরড দেশে ঢুকে কমান্ডো অপারেশন করা আর ওই ভেনিজুয়েলায় মাদুরো স্টাইলে কাউকে কিডন্যাপ করা এক জিনিস নয়। সুতরাং এটা ওইভাবে সম্ভব হচ্ছিল না। তাহলে উপায় একটাই, ইনসাইড জব বা ভিতরের লোক। আর এখানেই গল্পের সেই টার্নিং পয়েন্ট। কল্পনা করুন দৃশ্যটা, ইরানের সুপ্রিম লিডারের সবচেয়ে কাছের মানুষ, কোনো টপ লেভেলের সিকিউরিটি অফিসিয়াল তাকে কনভিন্স করলো। কি বলে? হয়তো বলা হলো, হুজুর এখানে বাংকারে কমিউনিকেশনে সমস্যা হচ্ছে, অথবা জরুরি কোনো মিটিং আছে যা ফেস টু ফেস করার দরকার। যেই মানুষটা বাংকারে থাকলে পৃথিবীর কোনো শক্তি তার টিকিটিও ছুঁতে পারতো না, তাকে ভুলভাল বুঝিয়ে, নিরাপত্তার দোহাই দিয়ে বা মিথ্যে অজুহাতে বাংকার থেকে বের করে আনা হলো। তাকে নিয়ে আসা হলো কোথায়? নিয়ে আসা হলো একটা সাধারণ কম্পাউন্ডে বা অফিসে। ভাবুন একবার, যেই মুহূর্তে তিনি বাংকার থেকে বেরোলেন সেই মুহূর্তেই তার ডেথ ওয়ারেন্ট সাইন হয়ে গেল। এবং এটা কোনো ছোটোখাটো ভুল নয়, এটা একটা পরিকল্পিত ছক। কারণ ঠিক সেই সময়েই ওই এলাকার ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্ভবত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। ইরানের নিজস্ব সিস্টেম তো ছিল, সেগুলো কেন কাজ করলো না? কারণ সিস্টেমের চাবি যার হাতে ছিল সেই দরজা খুলে শত্রুকে স্বাগত জানিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এটা কি কেবল একজন মানুষের কাজ? না দর্শক, এটা সম্ভব নয়। প্রায়
40 জন টপ কমান্ডার এবং সিনিয়র অফিসিয়ালকে এক জায়গায় এক সময়ে জড়ো করা হয়েছিল এবং মাত্র 1 মিনিটের ব্যবধানে একটা বা কয়েকটি সুনির্দিষ্ট হামলায় সবাইকে শেষ করে দেয়া হলো। চিন্তা করুন, এই যে 40 জন কমান্ডার, তারা কি বোকা ছিলেন? তারা কি জানতেন না যুদ্ধের সময় এক জায়গায় জড়ো হওয়া কতটা বিপজ্জনক? অবশ্যই জানতেন, কিন্তু তাদের সেখানে আনার জন্য এমন কাউকে ব্যবহার করা হয়েছিল যার উপর তাদের অন্ধ বিশ্বাস ছিল, যাকে তারা নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতেন। সাধারণত সুপ্রিম লিডারের সাথে দেখা করতে হলে বাংকারে চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হতো, যাতে কেউ লোকেশন জানতে না পারে। অথচ সেই লিডারকেই কিনা প্রকাশ্য দিবালোকে একটা অরক্ষিত অফিসে নিয়ে আসা হলো। তাহলে কে সেই ব্যক্তি, কে সেই কুলাঙ্গার যে নিজের দেশের সর্বোচ্চ নেতার সাথে এমন বেইমানি করল? দর্শক, এর উত্তর একটাই, বিশ্বাসঘাতকতা বা গাদ্দারি। মনে রাখবেন, যখন সবাই ভাবছে যুদ্ধটা মিসাইলের, আসল যুদ্ধটা তখন বিশ্বাসের। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা বুঝলাম ভিতরের লোক জড়িত, কিন্তু বাইরের বিশ্ব কি কিছুই জানতো না? দর্শক, এখানেই আসছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, চীন ফ্যাক্টর। আমরা জানি চীনের সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত গভীর। চীনের কাছে এমন রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা গোয়েন্দা প্রযুক্তি আছে যা আমেরিকার সমকক্ষ। চীন কিন্তু প্রতি মুহূর্তে নজর রাখছিল আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধবিমান কখন উঠছে, কোন রুট দিয়ে আসছে, কোথায় ফুয়েল নিচ্ছে, এই সব তথ্য চীনের কাছে রিয়েল টাইমে ছিল। তাহলে প্রশ্ন হলো, চীন কি ইরানকে জানায়নি নাকি জানিয়েছিল? লজিক কি বলে? দেখুন, আমেরিকা থেকে বা ইসরায়েল থেকে যখন কোনো বিমান ওড়ে, সেটা ইরানে পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। এটা তো আর ওই টেলিপোর্টেশন নয় যে চোখের পলকে চলে আসবে। মাঝখানের এই যে দীর্ঘ সময়টা, এই সময়টা যে পাওয়া গেল, চীন নিশ্চয়ই সিগন্যাল পাঠিয়েছিল। তারা নিশ্চয়ই বলেছিল হাই অ্যালার্ট, অ্যাটাক আসছে। কিন্তু দর্শক, এখানেই সেই ইনসাইড ম্যানের খেলাটা আবার চলে আসে। চীনের পাঠানো সেই সতর্ক বার্তা কার কাছে গিয়েছিল? নিশ্চয়ই সরাসরি সুপ্রিম লিডারের হাতে ওয়াকি টওয়াকি বা কম্পিউটার থাকে না। এই তথ্যগুলো আসে সিকিউরিটি চিফ বা গোয়েন্দা প্রধানের কাছে। যদি সেই সিকিউরিটি চিফ বা সেই নির্দিষ্ট অফিসিয়াল আগে থেকেই বিক্রি হয়ে গিয়ে থাকে, তবে সে কি সেই তথ্য লিডার পর্যন্ত পৌঁছাতে দেবে? কখনোই না। সে হয়তো তথ্যটা চেপে গেছে অথবা মিথ্যে তথ্য দিয়েছে যে না স্যার, ওটা ফলস অ্যালার্ট, ভয়ের কিছু নেই। ভাবুন একবার, কতটা অসহায় মৃত্যু। বন্ধু রাষ্ট্র চীন চিৎকার করে বলছে পালাও, কিন্তু নিজের ঘরের দারোয়ান কানে তুলো দিয়ে বসে আছে। চায়না সাহায্য করতে চেয়েছিল, টেকনোলজি ছিল, সব ছিল, কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব গোয়েন্দা যখন ফেল করে, তখন দুনিয়ার কোনো স্যাটেলাইট আপনাকে বাঁচাতে পারবে না। সুপ্রিম লিডারকে এমন জায়গায় রাখা হয়েছিল যা আমেরিকার ধারণারও বাইরে ছিল। চীন তথ্য দিলেও রিসিভারের অন্য প্রান্তে বসে থাকা গাদ্দার সেটাকে ট্রাশ ক্যানে ফেলে দিয়েছে। দর্শক, এই হত্যার প্রভাব কি শুধুই রাজনৈতিক? একদম না। এর অর্থনৈতিক ধাক্কা বা আফটার শক এতটাই ভয়াবহ যে পুরো মধ্যপ্রাচ্য বা গালফ রিজিয়ন এখন কাঁপছে। গালফ কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরব, ইউএই, কাতার, এদের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপর, এক নিরাপত্তা এবং দুই ব্যবসার পরিবেশ। দুবাইয়ের কথাই ধরুন না কেন, সারা বিশ্বের বিলিনিয়াররা, বড় বড় ব্যবসায়ীরা ইউরোপ আমেরিকা ছেড়ে দুবাইতে কেন সেটেল হয়? কারণ তারা মনে করত এটা একটা সেফ হ্যাভেন, এখানে যুদ্ধ নেই, ট্যাক্স নেই, কোনো ঝামেলা নেই, শান্তি। কিন্তু এখন এই হামলার পর সেই নিরাপত্তার বেলুনটা ফুটো হয়ে গেছে। রিয়েল এস্টেট মার্কেট ধসে পড়ছে, বন্ড মার্কেট ক্র্যাশ করছে, কারেন্সি বা মুদ্রার মান ওঠানামা করছে পাগলের মতো। পর্যটন শিল্পে ধস নামছে, ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, ইনভেস্টররা টাকা তুলে নিচ্ছে। গালফ কান্ট্রিগুলো যতই প্রতিশ্রুতি দিক, যতই বলুক আমরা নিরাপদ, বাস্তবতা হলো যুদ্ধের আগুন যখন প্রতিবেশীর ঘরে লাগে তখন নিজের ঘর গরম হতে বাধ্য। এই যে অর্থনৈতিক প্যানিক বা আতঙ্ক, এটা সহজে কাটবে না। আর এটাই হলো যুদ্ধের আর একটা রূপ। এটাই হলো আসল খেলা, যা আমরা খবরের হেডলাইনে দেখতে পাই না।
এবার ভিডিওর এই অংশে আমরা দেখব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চালটা আসলে কি। দেখুন, সুপ্রিম লিডারকে হত্যা করার পর নেতানিয়াহু কিন্তু চুপ করে বসে নেই, তিনি সরাসরি ইরানের সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কি ভাষায় ভাষণ দিচ্ছেন? ফার্সি ভাষায় কথা বলছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন, তোমাদের সরকার তোমাদের শেষ করে দিচ্ছে, এবার তোমরা রাস্তায় নামো, এই সরকারকে উপড়ে ফেলো। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। লিডারকে মেরে ফেলার পর এবার জনগণকে উস্কে দেয়া হচ্ছে, যাতে তারা নিজেরাই নিজেদের দেশকে ভিতর থেকে ভেঙে ফেলে। ঠিক যেমনটা সিরিয়াতে হয়েছিল, যেমনটা লিবিয়াতে গাদ্দাফির সাথে হয়েছিল। গাদ্দাফিকে কিন্তু বাইরের কেউ মারেনি, শেষমেশ তার নিজের দেশের লোকেরাই তাকে রাস্তায় নামিয়েছিল। নেতানিয়াহু ঠিক সেই মডেলটাই অ্যাপ্লাই করতে চাইছেন। তিনি জানেন শুধু মিসাইল মেরে একটা দেশ দখল করা যায় না, তাও আবার ইরানের মতো দেশ। ইরানের মতো দেশ দখল করতে হলে সেই দেশের মানুষের মনে অবিশ্বাস ঢুকিয়ে দিতে হয়। আজ যদি ইরানের সুপ্রিম লিডার বেঁচে থাকতেন, বাংকারে নিরাপদ থাকতেন, তাহলে হয়তো তিনি জনগণের সামনে এসে ভাষণ দিতেন, সবাইকে এক করতেন। কিন্তু এখন মাথাটাই যখন নেই, তখন শরীর তো ছটফট করবেই। আর এই সুযোগটাই নিচ্ছে শত্রুপক্ষ। তারা বলছে, দেখো, তোমাদের ঈশ্বরতুল্য নেতাকেই আমরা মেরে ফেলেছি, তোমাদের আর কে বাঁচাবে? এবার আমাদের কথা শোনো। ইরানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইরের মিসাইল নয়, ভিতরের অবিশ্বাস। কে কাকে বিশ্বাস করবে? প্রেসিডেন্ট, আর্মি চিফ, ইন্টেলিজেন্স চিফ যখন 40 জন কমান্ডার এবং সুপ্রিম লিডারকে ভেতরের লোকই ধরিয়ে দেয়, তখন সাধারণ মানুষ কার উপরে ভরসা রাখবে? গদ্দারের সংখ্যা এত বেশি যে এখন কে দেশপ্রেমিক আর কে বিক্রি হয়ে গেছে এটা আলাদা করা অসম্ভব। আর এই অবিশ্বাসের সুযোগেই একটা শক্তিশালী রাষ্ট্র তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। দর্শক, সবশেষে একটা কথাই বলবো, ইতিহাসের দিকে তাকালে দেখবেন বড় বড় সাম্রাজ্য বাইরের শত্রুর তরবারির আঘাতে ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে নিজেদের অন্দরমহলের ষড়যন্ত্রে। আজ ইরানে যা হলো তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আপনি শত শত বিলিয়ন ডলার খরচ করে ডিফেন্স সিস্টেম বানাতে পারেন, মাটির নিচে শহর বানাতে পারেন, কিন্তু যদি আপনার পাহারাদার বেঈমান হয়, তবে ওইসব আয়োজন অর্থহীন। আমেরিকা বা ইসরায়েলের সার্থকতা এখানে নয় যে তাদের টেকনোলজি ভালো, তাদের সার্থকতা এখানে যে তারা জানে কিভাবে মানুষের লোভকে ব্যবহার করে একটা গোটা সিস্টেমকে অকেজো করে দিতে হয়। ইরানের এই ঘটনাটি কেবল একটা হত্যাকাণ্ড নয়, এটা একটা শিক্ষা। শিক্ষা এই যে প্রযুক্তির চেয়েও বড় অস্ত্র হলো হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের বিশ্বস্ততা। আর যখন সেই বিশ্বস্ততায় ফাটল ধরে, তখন সুপ্রিম লিডার হন বা সাধারণ মানুষ, নিরাপদ কেউ নয়। এই শূন্যস্থান, এই ক্ষতি ইরান হয়তো আগামী 100 বছরেও পূরণ করতে পারবে না, কারণ নতুন নেতা আসবেন, কিন্তু সেই নেতার পেছনের লোকটা যে আবার ছুরি মারবে না, তার গ্যারেন্টি কে দেবে? দর্শক, আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনার কি মতামত? আপনারা কি মনে করছেন? এটা কি শুধুই টাকার জন্য গদ্দারি, নাকি এর পেছনে আরো গভীর কোনো জিওপলিটিক্যাল ডিল আছে? আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব, কারণ আপনাদের মতামতই আমাদের আলোচনার গভীরতা আরো বাড়ায়। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নিউজে। ধন্যবাদ আপনাদের সকলকে।